আপনার সাথে আমায় জড়িয়ে যখন মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল তখন কি আপনি কোনো প্রতিবাদ করেছিলেন? ঠিকই তো মুখ বুজে সবটা মেনে নিয়ে আপনার ফাঁদে ফেলে দিয়ে বিয়ে করতে বাধ্য করেছিলেন আমায়। এখন আমার জীবনটাকে নষ্ট করলেও ক্ষান্ত হননি। তাই আরেকটা মেয়ের জীবন নষ্টের খেলায় মেতে উঠেছেন। আপনাকে যখন প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল আপনি একজন উত্তম ব্যক্তিত্বের মানুষ, কিন্তু ধীরে ধীরে আপনার আসল রূপটা বেরিয়ে এলো। ছি, লজ্জা করলো না আপনার? ওইটুকু একটা মেয়ের সাথে। এতটুকু বলে থামলো মেহেরুন। চোখ থেকে ঝরঝর করে অশ্রুকণারা ঝরে পড়ছে তার। আদৃশ মেহেরুনের দুবাহু চেপে ধরে, ঘৃণায় মুখ ফিরিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আদৃশের হতে মেহেরুন। আহত হয় আদৃশ। যে ভয়টা পাচ্ছিল সেটাই তবে সত্যি হলো। নিজেকে সামলে নিয়ে বলল, সবকিছুর মূলে ওই মেয়েটা, ওই তো সব ষড়যন্ত্রের মূল। আদৃশকে পুরো কথা শেষ করতে না দিয়ে যারা মাঝখান থেকে ফোড়ন কেটে বলে উঠল, ওনার কথা শুনিস না আপু। আদৃশ ভাইয়ার প্রথম থেকেই আমার উপর নজর ছিল। আমাদের মাঝে একটা সম্পর্কও ছিল জানিস, কিন্তু উনি হঠাৎ করে তোকে বিয়ে করে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। তারপর কাল বিকেলে আমার কাছে এসে আমাকে সরি বলে নানানভাবে ব্ল্যাকমেল করে আমার সব কেড়ে নেয়। তাই তো আর উপায় না পেয়ে এখানে ছুটে আসা। এবার তুই বল কি করা উচিত এখন আমার? কথাটা বলেই পুনরায় কেঁদে ওঠে যারা। মেহেরুন স্তব্ধ হয়ে যায়। আদৃশ এতটা নীচ, ছি, ভাবতেও ঘেন্না হচ্ছে তার। ধপ করে ফ্লোরে বসে পড়ে মেহেরুন, যেন পাথর হয়ে গেছে সে। আদৃশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এখন বুঝিয়েও লাভ নেই, তবে এখন এসেছে সেই সময়টা। আজকেই সব কিছুর অবসান ঘটাতে হবে তাকে। এই ভেবেই ধূপধাপ পা ফেলে বাইরে চলে যায় সে। আদৃশ নেই, অরণিরও দেখা নেই। এখনই তো মোক্ষম সুযোগ। জারাকে আর পাইকে মেহেরুনের কাছে এসে নানানভাবে আদৃশের নামে মিথ্যা অপবাদ দিয়ে কান ভাঙানি দিতে থাকে। জারার একটা কথাও মেহেরুনের কর্ণকুহর অব্দি পৌঁছায় না। ঠাই বসে থাকে সেখানে, পাথুরে চোখ মেলে তাকিয়ে থাকে আদৃশের যাওয়ার পানে। তার জীবনটা এমন দুর্বিষহ না হলেও তো পারত। আদৃশ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারলো ভেবে পায় না মেহেরুন। বাগানের দিকটায় এসে বুক ভরে শ্বাস নেয় আদৃশ। যত্নে গড়ে ওঠা গোলাপ, বেলি, জুই, জবা, পাঁচকালি আরও হরেক রকমের ফুল ফুটে আছে। অরণির বড় বাগানের শখ। এই ফুলগুলো সেই লাগিয়েছে নিজ হাতে। অরণির মন খারাপ থাকলে এই বাগানটাতে এসে সময় কাটায়। আদৃশ এসব ভাবা বাদ দিয়ে দ্রুত ফোনটা হাতে নিয়ে ফোন করলো। ফোন রিসিভ হতেই অপর পাশের ব্যক্তিটার উদ্দেশ্যে বলল, সব রেডি তো? যা করার এখনই করতে হবে আমাদের, সময় বেশি নেই হাতে। অপর পাশ হতে ব্যক্তিটা কিছু বলে ওঠে। কথাটা শুনে হেসে ফেলে আদৃশ। হাসতে হাসতে বলল, গুড জব ইয়ার। আদৃশের মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। চুল ঠিক করতে করতে মনে মনে বলল, তুমি নিশ্চয়ই আমার চাইতে বেশি বুদ্ধিমান নও, তবে আমায় ফাঁসাতে গিয়ে নিজেই না নিজের জালে জড়িয়ে পড়ো। ড্রয়িং রুমে উপস্থিত থাকা মানুষজন উৎসুক হয়ে তাকিয়ে থাকে আদৃশের দিকে। রুমের এক কোণে দাঁড়িয়ে রয়েছে আদৃশ। আদৃশের চোখ মুখ দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে এই মুহূর্তে। জারার চোখে মুখে খুশির ঝিলিক। এ তো যেন মেঘ না চাইতেই জল। একটু আগে মেহনত আকবর, লাবিবা রহমান, আলভি, নাজিয়া সুলতানাকে ডেকে এনেছে আদৃশ। লাবিবা রহমান আসতে চাননি, তার শরীরটা বড্ড খারাপ। মেহনত আকবরের জোড়াজড়িতে আসতে হলো তাকে। মেহেরুনকে দেখে বুকটা ধক করে ওঠে তার। কতদিন পর মেয়েটাকে দেখলেন তিনি, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। কোথায় যেন একটা বাধা কাজ করছে তার। সোফায় মাথাটা এলিয়ে হেলান দিয়ে বসে চোখ বুজে রইলেন তিনি। পাশেই বসে রয়েছেন মেহনত আকবর। তিনি কিছুটা আঁচ করতে পেরেছেন হয়তো। নাজিয়া সুলতানা এদিক ওদিক ফিরে দেখছেন বাড়িটা। তিনি এর আগে কখনো আসেননি এ বাড়িতে। যারা এসেছিল একবার আলভির সাথে, তখন মেয়ের কাছ থেকে যতটুকু বিবরণ শুনেছিলেন এ বাড়ি সম্বন্ধে, তখন থেকেই মা মেয়ের লোভ। জারাকে দেখে মুচকে হাসেন তিনি। মনে মনে বললেন, আমার মেয়ে বলে কথা, বুদ্ধি তো আমার মতোই হবে। সাব্বাস মেয়ে, এই না হলে আমার মেয়ে। এই প্রথম কাজের কাজ করেছে মেয়েটা। এই বুদ্ধি তো আমার মাথাতেও খেলেনি। সত্যি ওর বুদ্ধির তারিফ করতে হয়। মেহেরুন এখনো ঠিক তার আগের জায়গায় ঠাই বসে রয়েছে। তার মাঝে কোনো হেলদোল নেই। মেহেরুনকে এমত অবস্থায় দেখে ছুটে যায় তার কাছে আলভি। গালে এক হাত রেখে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে মেহ? এমন অবস্থা কেন তোর? কি হলো বল আমায়। কিন্তু মেহেরুন হতে কোনো উত্তর মেলে না। চুপচাপ বসে থাকে সে। আলভি চিন্তিত হয়ে পড়ে। আদৃশের দিকে কটমট করে তাকালো আলভি।
তা দেখে বিনিময়ে শুধু শুকনো হাসলো আদ্রিস। আদ্রিস ঠিক কী করতে চাইছে তা এখনও বোধগম্য হয়নি জারার। তবে ওদের টাকাতে জারার একটু সুবিধেই হলো বোধ হয়। সবার সামনে এখন ন্যাকা কান্না অভিনয় করে আদ্রিসকে ফাঁসাতে সুবিধা করে দিল আদ্রিস নিজেই। এজন্যই তো খুশিতে আত্মহারা হচ্ছে সে। মনে মনে সে বলল, আদৃশ এতটা বোকা, নিজের পায়ে নিজেই কি কেউ কুড়াল মারে কখনো? ভেবেই ভীষণ হাসি পাচ্ছে তার। দ্রুত আদৃশের চেয়ে এখন নিজেকেই বেশি চালাক মনে হচ্ছে তার। তার নিজের বুদ্ধির তারিফ নিজেই করলো সে। মায়ের কাছে গিয়ে ন্যাকা কান্না শুরু করে দেয় জারা। কান্নার শুরু করে মা, আদৃশ ভাই আমার কি সর্বনাশ করলো। এখন আমার কি হবে মা? আমার যে আর মরার উপায় নেই। কান্নার সুরে বলল। কথাটা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে সে। জারার কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে তাকালো আদৃশের দিকে। আলভি রেগে যায় প্রচণ্ড। এমনিতেই তার বোনকে মিথ্যে অপবাদে ফাঁসানো হয়েছে, তার উপর আবার এইসব কাণ্ড। মুহূর্তেই শরীর জ্বলে ওঠে আলভির। গটগট পায়ে আদৃশের দিকে গিয়ে চর বসাতে গেলেই ধরে ফেলে আলভির হাত। মুখে কুটিল হাসি ফুটিয়ে ভ্রু নাচিয়ে আদৃশ বলল, না না শালাবাবু, ওটি তো হবে না। শালা হয়ে দুলাভাইয়ের গায়ে হাত তুলছো? তোর সাহস তো কম নাই শালাবাবু। আলভি গর্জে ওঠে। আলভির কাজ চাপড়ে আদৃশ চিলমোড়ে বলল, আর একটু অপেক্ষা কর ব্যাটার শালা, তারপর সব বলছি রে শালা। আগে তো ধৈর্য ধর শালা, এত ধৈর্যহারা হলে কি চলে রে শালা। আলভি কিছু বলতে যাওয়ার পূর্বে বাড়িতে দুজন লোক প্রবেশ করে। তাদের দেখে মুখে হাসি ফুটে ওঠে আদৃশের। চোখের ইশারায় কিছু বলে ওদের। ওরা মাথা নাড়ে শুধু। মেহেরুনের পাশে এসে মেঝেতে বসে পড়ল আদৃশ। তা দেখে মেহেরুন সরতে নিলেই তার কোমর চেপে ধরে আদৃশ। ছোটাছুটি করতে দেখে মেহেরুনের কানে ফিসফিসিয়ে বলল, ছোটাছুটি করে লাভ নেই, ছাড়ছি না তোমায়। ভালো মেয়ের মতো চুপচাপ করে বসে থাকলে তোমার কোমর ছেড়ে দিব আমি, নইলে কিন্তু ছাড়বো না। উপায় না পেয়ে তাই মেহেরুন বাধ্য মেয়ের মতো শান্ত হয়ে যায়। তা দেখে শুকনো হেসে মেহেরুনকে চোখ টিপ দেয় আদৃশ। মেহেরুন চোখ সরিয়ে নেয়। আদৃশ সবার দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, আমি অপরাধী। মেহেরুনের সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে। যারা কথা থামাতে চাইলে মেহনত আকবর যারাকে চোখের ইশারায় থামতে বললেন। থেমে যায় যারা। আদৃশ শুরু থেকে বলতে শুরু করলো, আলভির খুব কাছের বন্ধু হওয়ার দরুন মেহেরুন আমার সাথে আগের থেকে টুকটাক কথা বলতো, কিন্তু বিপত্তিটা ঘটেছিল ফারজানা আপুর বিয়ের রাতে। ঘটনা মূলত ওখান থেকেই শুরু। ছাদে দাঁড়িয়ে আমরা ফারজানা আপুর বিয়ে নিয়ে আলোচনা করছিলাম, এমন সময় যারা এসেছিল। সেদিন ওর হাবভাব আমার কাছে তেমন ঠিক লাগেনি। আমাদের কথা বলাকে কেন্দ্র করে বাজে মন্তব্য করায় মেহেরুন যারাকে ধমক দেয়। ব্যাপারটা হজম হয় না যারার। সে যে মনে মনে মেহেরুনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তা আমি ঢের বুঝতে পেরেছিলাম। যারা তখন লাবিবা আন্টির কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে মিথ্যা অপবাদ দেয় মেহেরুনের নামে। আন্টি তখন মেহেরুনকে গিয়ে বকাঝকা করে। মেহেরুন যখন আমাকে কথাটা বলে চলে যাচ্ছিল, ঠিক তখন দুটো ছায়া মানব নজরে আসে আমার। তারা যে আমাদের উপর নজর রাখছিল তা বুঝেছিলাম তখনই। আদৃশকে আলভি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, ছায়া দুটো কাদের ছিল? আদৃশ যারা এবং লাবিবা রহমানের দিকে তাকিয়ে বলল, যারা আর লাবিবা আন্টি। লাবিবা রহমান চকিতে তাকালেন, বলে উঠলেন, যারা বলছিল তোমাদের মধ্যে নাকি অবৈধ সম্পর্ক রয়েছে, সেই রাতে ছাদে দাঁড়িয়ে তোমরা নাকি কিসব বলছিলে। যারাকে দেখে তোমরা অপ্রস্তুত হয়ে পড়েছিলে। যারা তো আমাকে এমনটাই বলেছিল। তখন আমি মেরুনকে গিয়ে বলি তোমার সাথে যেন ও আর কথা না বলে। আমি প্রথমে বিশ্বাস করতে না চাইলেও যারা আমায় টেনে নিয়ে যায় তোমার রুমের সামনে, তখনই চোখে পড়লো তুমি আর মেহেরুন একসাথে দাঁড়িয়ে কিসব যেন বলছিলে। আমি নিজে দেখেছি, নিজের চোখে কিভাবে অবিশ্বাস করতে পারি। আদৃশ হেসে বলল, আপনাকে সবটাই মিথ্যা বানোয়াট কাহিনী শুনিয়েছিল আন্টি। আদতে আমাদের মাঝে কোনো সম্পর্কই ছিল না। আমরা সেদিন ফারজানা আপুর বিয়ার আলোচনা করছিলাম, ব্যাস এতটুকুই, আর কিছুই না। লাবিবা রহমান অবাক হয়ে বললেন, তাহলে তুমি আগে এসব বলনি কেন? আগে বললেও আপনারা বিশ্বাস করতেন? নিজেরাই তো মিথ্যে দোষারোপ করলেন। আমার কাছে তখন কোনো প্রমাণও ছিল না যে জোর গলায় কোনো কথা বলবো।
মেহেরুন এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলল, বাজখাই গলায় বলল, ভালো সাজার নাটক করছেন আপনি। সব দোষ এখন ওদের, আপনার কোনো দোষ নেই। তাহলে সেদিন সবার সামনে জড়িয়ে ধরেছিলেন কেন আমায়? চাচি যখন আপনাকে আমাকে নিয়ে মিথ্যে বানোয়ার ছবি দেখালো তখন চুপ ছিলেন কেন? কিছু না করেও কেন আমার চরিত্রের দিকে আঙুল তুলে আমি কলঙ্কিত এমন মিথ্যে অপবাদ শুনতে হলো? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। এতটুকু বলে থামল মেহেরুন। তার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদ্রিস কিছুটা দম নিয়ে শান্ত কণ্ঠে বলল, সেই রাতে আমি জারার কাছে গিয়ে বলেছিলাম আমি ওর সব পরিকল্পনা জেনে ফেলেছি। যারা হকচকিয়ে ওঠে, আদৌ আমি ওর প্ল্যান সম্পর্কে অবগত ছিলাম না। তখন ওর থেকে সব জানতে ওর হাতে হাত মিলানোর ভান করি। ওর প্ল্যান ছিল মেহেরুনের চরিত্রে কলঙ্ক লাগানো আর চিরদিনের জন্য বাড়ি থেকে তাড়ানো। এমনকি লোক ভাড়া করে মেহেরুনকে কলঙ্কিত করতে চেয়েছিল যারা, যাতে করে মেহেরুনের এমন কুকীর্তির কথা শুনে ওর পুরো পরিবার ভেঙে পড়ে। আঙ্কেল হার্টের রোগী, উনি মেয়ের এমন কথা শুনে অসুস্থ হয়ে পড়বেন। সেই সাথে আন্টিও আর আলভি বোনের জন্য উন্মাদ হয়ে পড়বে। তখন সম্পদ তো সব জারার হবে। আমি যদি তখন সব বলে দিতাম তাহলে কেউ তো বিশ্বাস করতেনই না, উল্টো হিতে বিপরীত হতো। যারা অন্য প্ল্যান করত আর মেহেরুন বিপদে পড়ত। আমি এজন্য সেদিন চুপ ছিলাম। এতটুকু বলে থামল আদ্রিস। মেহেরুন ছলছল চোখে ভাঙা গলায় বলল, সেদিন চুপ থেকে আমার অনেক বড় উপকার করেছেন আপনি। আমার দিকে কিন্তু ঠিকই আঙুল উঠেছিল। কোনো পাপ না করেও পাপের বোঝা বইতে হয়েছে, সেই সাথে কটূক্তি তো রয়েছেই। আদ্রিস অনুতপ্ত। মেহেরুন সেদিন যতটা না কষ্ট পেয়েছে ঠিক ততটা কষ্ট সে নিজেও পেয়েছে। এর পেছনে কারণ তো একটাই, সেদিন চুপ থেকে আমার অনেক বড় উপকার করেছেন আপনি। আমার দিকে কিন্তু ঠিকই আঙুল উঠেছিল। কোনো পাপ না করেও পাপের বোঝা বইতে হয়েছে, সেই সাথে কটূক্তি তো রয়েছেই। তার ছেলে সুরে উক্ত কথাটি বলে আদ্রিসের দিকে ছলছলে নয়নে তাকায় মেহেরুন। আদ্রিস অনুতপ্ত। মেহেরুন সেদিন যতটা না কষ্ট পেয়েছে ঠিক ততটা কষ্ট সে নিজেও পেয়েছে। এমনটা ছাড়া তার হাতে আর কোনো উপায়ও ছিল না। অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যা অপবাদ আর সত্যি সত্যি কলঙ্কিত হওয়া কিন্তু এক জিনিস নয়। তোমার মিথ্যা অপবাদটা তোমার পরিবার পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু তুমি যদি সত্যি সত্যি কলঙ্কিত হতে তাহলে পুরো এলাকা জেনে যাওয়া কোনো ব্যাপারই ছিল না। তখন সম্মানটা আরও বেশি যেত। মেহেরুন তাচ্ছিল্য হেসে বলল, কাউকে থাপড়ালেও লজ্জা হয় না, আবার কারো কারো ক্ষেত্রে হাত উঁচু করলেও তার আত্মসম্মানে লাগে। কি আদ্রিস মাথা নিচু করে ফেলে। মনে মনে সে ভাবে, বড় ক্ষতি হওয়ার থেকে ছোট ক্ষতি হওয়াটাই শ্রেয়। আদ্রিস গম্ভীর কণ্ঠে বলল, আমি তো একবার বলতে পারতিস, তাহলে তো আর এমন কিছু ঘটতো না। আদ্রিস তাচ্ছিল্যের সুরে বলল, ফোন চেক করেছিস? কতবার ফোন দিয়েছিলাম খেয়াল আছে? আলভি মাথা নুয়ে পড়ে। ফোনটা সেদিন সাইলেন্ট করা ছিল, এই জন্য সে বুঝতে পারেনি। পরে বাড়িতে এসে চেক করার সময়টাও হয়নি। এখন তার নিজেকেই ভীষণ অপরাধী মনে হচ্ছে। সেদিন যদি অফিসের কাজে হুট করে বেরিয়ে না পড়তো তাহলে হয়তো মেহরুনের সাথে এমন ঘটনা ঘটতো না। আদ্রিস হতাশ কণ্ঠে বলল, তবে আঙ্কেল জানতেন সবটা। আমাদের বিয়ের রাতেই আড়ালে ডেকে আমি তাকে সব বলেছিলাম, তবে তিনি তখন আমায় বিশ্বাস করেননি। মেহনত আকবর কিছুটা ইতস্তত বোধ করলেন। ওদের বিশ্বাস না করে সেদিন দু কথা বেশি শোনাতেও তিনি দুবার ভাবেননি। মেহরুনের দিকে করুণ চোখে তাকান। মেয়েটা এখনও কাঁদছে। আদ্রিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি আদ্রিসের বলা সবগুলো কথার সাথে সহমত পোষণ করেন। আদ্রিস আবার বলতে লাগলো, কাহিনী কিন্তু এখানেই শেষ নয়, এখনও বাকি আছে। জারার আরও একটা ঘৃণ্য পরিকল্পনা ছিল। আমাকে বিয়ে করতে চেয়েছিল যারা, তবে প্রথমে আমি তার পরিকল্পনা মোতাবেক কাজ করে বিশ্বাস অর্জন করলেও পরের পরিকল্পনায় মেহেরুনকে বিয়ে করে জল ঢেলে দিয়েছিলাম। যারা আমার উপর মূলত ক্ষিপ্ত মেহেরুনকে বিয়ের জন্য, তাই তো আর উপায় না পেয়ে আমার নামে মিথ্যে রটিয়ে মেহেরুন হতে আলাদা করতে চেয়েছে আমাকে। মেহরুনের কাছে পরিষ্কার হলো বিষয়টা। ফারজানার বিয়ের রাতে আদ্রিস তাকে জারার কথা বলেছিল। মেহরুনের সন্দেহ হলেও সে কখনো কল্পনাও করতে পারেনি তার সাথে যারা এমন কিছু করতে পারে। মেহরুন তো তাকে বড় বোনের মতো আগলে রাখতে চেয়েছিল, অথচ সে ঘৃণার দৃষ্টিতে তাকায় জারার দিকে। আলভি বিস্ময় চাহনিতে তাকিয়ে থাকে। জারাকে সে কখনোই আলাদা মনে করেনি, নিজের বোনের মতোই মনে করত।
মেহেরুন যারা দুজনেই ছিল তার কাছে সমান, আর নাজিয়া সুলতানাকে তো সে তার দ্বিতীয় মা ভাবত, অথচ তারা এই প্রতিদান দিল। ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় সে। আলবি সবটা না জেনে শুধুই আদৃশকে ভুল ভেবেছিল। আদৃশের কাঁধে হাত রাখে আলবি। আদৃশ বিনিময়ে শুধু হাসলো। যারা যখন দেখলো সব পথ বন্ধ, তখন চিৎকার করে বলল, আদৃশ ভাইয়া যা বলছে সব মিথ্যা। নিজের দোষ ঢাকতে তিনি ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলছে আমার নামে। আদৃশ বাঁকা হাসলো, তার ছেলের সুরে বলল। অপরাধী ধরা পড়লে কি কখনো কেউ বলে সে অপরাধী? তারা আবারও বলল, আমি কিছু জানি না, উনি আমার নামে মিথ্যা বলছেন। আমি জানতাম তুমি এমন কিছুই বলবে, এই জন্যই তো সব প্রমাণ একসাথে জোগাড় হয়ে হাতে পাওয়া অবধি অপেক্ষা করলাম। আদৃশ সেই দুজন আগন্তুককে ইশারায় ডাকলো। আদৃশের ইশারা পেতেই তারা হাজির হয়। সেই দুজনের ভিতর একজন হলো রফিক, যে হলো আদৃশের অ্যাসিস্ট্যান্ট। আরেকজন হলো রিশতা। আদৃশের হাতের পেন ড্রাইভটা ধরিয়ে দেয় রফিক। পেন ড্রাইভটা নেড়ে ছেড়ে দেখতে দেখতে মনে মনে বলল, এইবারই তো জমবে আসল খেলা। ল্যাপটপে পেন ড্রাইভ দিয়ে ওপেন করে, ভিডিও অন হয়। এটা আদৃশের চেম্বারের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ভিডিও ক্লিপ, যেদিন যারা তার চেম্বারে প্রথম গিয়েছিল। যারা চিৎকার করে বলল, না না, এটা আমি হতেই পারি না। আমি তো আদৃশ ভাইয়ার চেম্বার কথায় তাই জানি না। আদৃশ ক্রুর হেসে বলল, ওয়েট, আরও আছে, ধৈর্য ধরুন মিস জারা বেগম। শেষোক্ত কথাটা বেশ ব্যঙ্গাত্মকভাবেই বলল আদৃশ। এরপর আরেকটা ভিডিও অন করে। এটা হলো যেদিন বিকেল বেলা আদৃশকে কুপ্রস্তাব দিয়েছিল তার ভিডিও, যেখানে যারাকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং তার প্রত্যেকটা কথার স্বীকারোক্তি ভালোভাবে শোনা যাচ্ছে। এই ভিডিওটা সেদিন লুকিয়ে করেছিল রফিক। অন্য কারো বুঝতে বাকি রইল না যে আদৃশ যা যা বলেছে সব সত্যি বলেছে। লাবিবা রহমান ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় ছুটে এসে সারাকে এলো পাথারি থাপড়ান। গালটা শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বললেন, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমি এতদিন। তোর সাহস হলো কি করে আমার খেয়ে আমার পরে আমাদের পেছনে ছুরি ঘোরানো? আমার নিষ্পাপ মেয়েটাকে মিথ্যে অপবাদ দিতে তোর লজ্জা করলো না হারামজাদি? কি কমতি রেখেছিলাম তোর, দুশ্চরিত্রা মেয়ে কোথাকার? ঘৃণায় মুখ থেকে থুতুর দলা নিচে ফেলেন তিনি। মেহেরুনের কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। মেহেরুন কোনো প্রতিক্রিয়া দেখায় না, চুপচাপ বসে থাকে। মেহেরুনের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অরণি। এতক্ষণ যাবৎ সে চুপচাপ বসে সবকিছু দেখেছে। এবার যারা যখন প্রমাণ সহ একেবারেই ফেসে গেছে, আর কোনো বাঁচার পথ রইল না, তখন চিৎকার করে ওঠে, গড়গড় করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সব করেছি, কিন্তু আমাকে দিয়ে করানো হয়েছে। আর এর পেছনে ছিল নাজিয়া সুলতানা, আমারই জন্মদাত্রী মা। তিনি তো সব কিছুর মূলে। তার জন্যই আমি এমন করতে বাধ্য হয়েছি। তার লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার কোনো দোষ নেই, সব দোষ ওই নাজিয়া সুলতানার। নাজিয়া সুলতানা চমকে গেলেন। তার নাম যেভাবে সবার সামনে চলে আসবে তিনি কল্পনাও করতে পারেননি। জারার চুলের মুঠি ধরে টেনে উঠিয়ে ঠাস ঠাস করে 4-5টা থাপ্পড় বসিয়ে দিলেন ওর গালে। দাঁতে দাঁত পিষে কটমট করে মিনমিনিয়ে বললেন, মুখপুরি, আমার নাম কেন বলতে গেলি? নিজের কপাল পড়েছে তাই আমাকে ফাঁসাতে চাইছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি জারাকে। টেবিলের কার্নিশ লেগে তার কপাল কেটে যায়, ফলে ফিনকি দিয়ে রক্ত ঝরে। কপালে হাত দিয়ে অবিশ্বাস্য চাহনিতে দেখে তার মাকে। তার মা কতটা নিকৃষ্ট। মেয়ে বিপদে পড়েছে দেখে সে না বাঁচিয়ে উল্টে তাকে দোষারোপ করে নিজের দোষ ঢাকতে চাইছেন। যারা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ পুলিশ চলে আসে। রিশতাই পুলিশে খবর দিয়েছে যারা এবং নাজিয়া সুলতানার নামে মানহানির মামলা দেওয়া হয়েছে এবং সেই সাথে সকল এভিডেন্সও দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ দেখে হাতকে উঠে যারা, নাজিয়া সুলতানা দুজনেই। যারা হঠাৎ হেসে ওঠে। তার হাসি দেখে আদৃশ বাঁধে অবাক হয় সবাই। মহিলা পুলিশ যারার দিকে এগিয়ে আসতেই যারা কুটিল হেসে বলল, আমাকে নিতে এসেছেন তাই তো? ওয়েট, আমার সাথে আরও একজনকে নিয়ে যাবেন। অন্যায় তো আমি একা করিনি, সাথে আমার মাও জড়িত। তিনি তো আমার থেকেও আরও বড় অপরাধী। নাজিয়া সুলতানা জারার বাহু শক্ত করে চেপে ধরে কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বললেন, নিজে যাচ্ছিস যা না, আমায় কেন টানছিস? যারা শব্দ করে হেসে উঠে বলল, আমি তো শুধু তোমার কথা মতো একজনের সর্বনাশ করে তার সব সম্পদ হাতাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো একজন খুনি।
আমার বাবার খুনি, নিজের স্বামীকে খুন করতেও হাত কাঁপেনি তোমার। জারার কথা শুনে হতভম্ব হয়ে পড়ে সবাই। নাজিয়া সুলতানা মেয়ের কথা শুনে থাটিয়ে থাপ্পড় বসিয়ে দেন জারার গালে। গালে হাত রেখে যারা তাচ্ছিল্যের সুরে বলল, মেরে লাভ নেই কোনো, মারতে মারতে যদি মেরেও ফেলো তবুও সত্যিটা না বলে আমি এখান থেকে এক পাও নড়ব না। নাজিয়া সুলতানা থামাতে চাইলেন কিন্তু আদৃশের কারণে পারলেন না। তাই তিনি চুপ করে কটমট করে তাকালেন মেয়ের দিকে। এই মেয়েটাই যে তার গলার কাটা হবে তা জানলে তিনি কিছুতেই মেয়েটাকে বাঁচতে দিতেন না, জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেলতেন। জারার চোখে অশ্রু টলমল করছে, অশ্রু সিক্ত নয়নে বলতে লাগলো, আমার বাবা একজন ছোটোখাটো ব্যবসায়ী ছিলেন। তিনি যে অর্থ উপার্জন করতেন তাতে করে আমাদের কোনো রকম চলে যেত। তবে আমার মা ছিলেন খুবই লোভী এবং উচ্চবিলাসী নারী। তাতে তার কিছুতেই মন উঠত না। দিন দিন তার আরও চাই প্রবণতা বাড়তে থাকে। শান শওকতের পেছনে সব টাকা খরচ হয়ে যেত। মাস শেষে দেখা যেত তার হাতে কোনো টাকা পয়সা নেই। এ নিয়ে তাদের মাঝে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো। এক সময় বাবার ব্যবসায় লোকসান হতে থাকে। আমার মা এটি কিছুতেই মেনে নিতে পারেনি। তিনি নানাভাবে বাবাকে চাপ দিতে থাকেন। একদিন হুট করে ঘুমের মধ্যে আমার বাবা মারা গেলেন। তখন আমার বয়স 6 কি 7। বাবার ভালোবাসা কি তা বোঝার আগেই তিনি চিরদিনের জন্য চলে গেলেন। এতটুকু বলে ঢুকরে কেঁদে ওঠে জারা। নাজিয়া সুলতানা এতক্ষণ চুপচাপ শুনলেও এবার আর চুপ করে রইলেন না, ক্ষুব্ধ গলায় বললেন, তোর বাবা শ্বাসকষ্টের সমস্যা ছিল, ঘুমের মধ্যে তিনি শ্বাসকষ্টে মারা যান। বলেই আঁচলে মুখ গুজে কেঁদে ওঠেন তিনি। যারা তাচ্ছিল্যের সুরে বলল, আর কত মিথ্যা বলবে মা, অনেক তো মিথ্যা বললেন। এমন করো না, আর আল্লাহও সইবে না। আর নাজিয়া সুলতানা আর কিছু বলার পূর্বেই হাত দিয়ে থামিয়ে দিয়ে চোখের পানি মুছে যারা আবার বলতে শুরু করলো, আমার বাবার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। একদিন আমার মায়ের মাথায় আসে এক ভিন্ন পরিকল্পনাটা এমন, আমার বাবার যেহেতু তেমন সম্পদ নেই, প্রায় সব শেষের পথে, সেহেতু তাকে শুধু শুধু বাঁচিয়ে রেখে আর লাভ নেই। তাই তাকে সর্বপ্রথম মারতে হবে। আর অন্যদিকে আমার চাচার অর্থ সম্পদ বেশি ছিল, তা দেখে লোভ হয় মায়ের। বাবা যদি কোনোভাবে মারা যায় তাহলে আমরা অসহায়ে পড়লে তো ঠিকই আমার চাচা আমাদের আশ্রয় দিবেন। তখন ওই বাড়িতে গিয়ে ছলা কৌশলে তাদের সম্পদ হাতাতেও অসুবিধে হবে না। তাই সে যে ভাবা সেই কাজ। ঘুমের মধ্যে একদিন বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেন আমার বাবাকে এই খুনি মহিলা নাজিয়া সুলতানা। শুধু এখানেই শেষ নয়, খুনের দায় এভাবে তিনি সবাইকে বলে বেড়ান ঘুমের মধ্যে তিনি শ্বাসকষ্টে মারা গেছেন। তদন্ত করার ভয়েই তিনি ওই দিন তাকে দ্রুত দাফনের কাজটা সেরে ফেলেন। এতটুকু বলে থামলো যারা। তার চোখে এখনো অশ্রু টলমল করছে। উপস্থিত কারো মুখে কোনো কথা নেই, চারপাশ নিস্তব্ধতায় ছেয়ে গেছে যেন। মেহনত আকবরের চোখের কোণে অশ্রু চিকচিক করছে। তার ছোট ভাই বড় ভালো মানুষ ছিল। মেহনত আকবরকে কত সম্মান করত, সবসময় খোঁজ খবর নিত। সে মারা গেছে শুনে অনেক কেঁদেছিলেন তিনি। শেষবারের মতো নিজের ভাইয়ের মরা মুখটাও দেখা হয়নি তার। ব্যবসার কাজে তাকে বাইরে যেতে হয়েছিল সেদিন। তার ভাইকে যে ষড়যন্ত্র করে মেলে ফেলা হয়েছিল তা তিনি খুনাক করেও টের পাননি। নিস্তব্ধতা কাটিয়ে আদৃশ বলে উঠল, তুমি কিভাবে বুঝলে যে তোমার মা তোমার বাবার খুনি, নাকি নিজে বাঁচার জন্য মিথ্যে গল্প সাজাচ্ছ? নাজিয়া সুলতানা আদৃশের সাথে তাল মিলিয়ে করুণ কণ্ঠে বললেন, কি মেয়ে জন্ম দিলাম রে, এত কষ্ট করে লালন পালন করছি কি খুনি অপবাদ শোনার জন্য? যারা হালকা হেসে বলল, মোটেও না, আমি কোনো মিথ্যা বলছি না, আর না কাউকে অপবাদ দিচ্ছি। কথাটা বলেই সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে একজন মহিলা পুলিশের হাতে ধরিয়ে দেয়। তার দিকে ফিরে পড়ল, নাজিয়া সুলতানা যে একজন খুলি মহিলা, এখানে তার সব প্রমাণ রয়েছে। মহিলা পুলিশটি ভিডিও অন করেন।
যেখানে নাজিয়া সুলতানা নিজ মুখে স্বীকার করেছেন তিনি তার স্বামীর খুনি। সবাই অবাক নাজিয়া সুলতানের দিকে তাকায়। তিনি ভেবাচেকা খেয়ে যান। এসব কখন কিভাবে হলো তিনি নিজেও বুঝতে পারছেন না। যারা কুটিল হেসে বলল, কি নাজিয়া সুলতানা, ভেবাচাকা খেয়ে গেলেন তো? ভেবেছেন কি করে এসব হলো, তাই তো? মনে আছে একদিন আমি ভিডিও বানাচ্ছিলাম, তখন আপনি আমার রুমে এসেছিলেন। আমাদের কথার এক পর্যায়ে আপনি এই কথাটা তুলছিলেন। আমি তখন নিজের অজান্তেই ভিডিওটা অফ করতে ভুলে গেছিলাম, আর যার ফলস্বরূপ সব রেকর্ড হয়েছিল। আর আমি সেদিন থেকেই ঘৃণা করি আপনাকে। এই ভিডিওটা পরে যখন দেখি তখন আর ডিলিট করিনি, রেখে দিয়েছিলাম যদি কখনো প্রয়োজন হয়। আর আজ দেখুন এটারই দরকার পড়ল। কথাটা বলে হেসে ওঠে যারা। নাজিয়া সুলতানা রেগে যান। জারার গলা চেপে ধরেন তিনি। আকস্মিক এমন হওয়াতে চোখ বড় বড় হয়ে যায় জারার। তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। এই মায়ের প্ররোচনাতেই সে কত খারাপ কাজ করেছিল, আর আজ সেই মা তাকে। মহিলা পুলিশ এসে ধরে ফেলেন নাজিয়া সুলতানাকে। হ্যান্ডকাফ পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যান তাকে। যাওয়ার সময় তিনি চিৎকার করে বললেন, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, তোদের শেষ আমি দেখেই ছাড়বো। যারা তাচ্ছিল্য করে হেসে বলে উঠল, খুনের দায় কিভাবে এড়াবেন? আর শুধু তাই নয়, মেহেরুন আপি আর আলভি ভাইয়াকেও খুন করতে চেয়েছিলেন ওই মহিলা। আমি আলভি ভাইয়াকে নিজের ভাইয়ের মতো মনে করতাম বলে উনি সম্পত্তির লোভে আলভি ভাইয়ার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা রটিয়েছে বিয়ে দিতে চেয়েছিল, আর বিয়ের পর আলভি ভাইয়াকে খুন করে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। স্তব্ধ হয়ে পড়েন উপস্থিত সবাই। মেহনত আকবর এবার বিষয়টা ধরতে পারেন। সেদিন রাতে তাহলে যারা এ কারণেই আলভির রুমের সামনে ঘুরঘুর করছিল। তার সন্দেহটাই ঠিক ছিল। আলভিরও আর বুঝতে বাকি রইল না। আলভি আর মেহেরুন দুজনেই হতবাক হয়ে যায়। ছি, কি ঘৃণ্য মহিলা! অপবাদ দিয়েও ক্ষান্ত হয়নি, মারতেও চেয়েছিল, অথচ তাদেরই অন্ধের মতো বিশ্বাস করেছিল ওরা। আদৃশ রেগে যায়, রাগে গর্জে বলে উঠল, মেহরুনের নামে মিথ্যে রটিয়ে ওকে বাড়ি থেকে বিতাড়িত করে ওকে খুন করতে চেয়েছিল বলেই আমি তখন অমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলাম। এখানে শুধু নাজিয়া সুলতানাই নয়, যারাও জড়িত, নিয়ে যান ওদের এখান থেকে। যারাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায়। যারা মলিন চোখে তাকায় সবার দিকে। ভুল তারও কম নয়। লোভ হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। লোভ আর হিংসার বশবর্তী হয়ে সে অন্ধ হয়ে গিয়েছিল। যখন ভুল ভেঙেছে তখন সব শেষ। আদৃশের সামনে থেকে যাওয়ার সময় যারা করুণ কণ্ঠে বলল, তবে আপনাকে আমি সত্যি ভালোবাসতাম আদৃশ ভাইয়া, কিন্তু আফসোস আপনি বুঝেও বুঝলেন না। যারার কথা শুনে চোয়াল শক্ত করে ফেলে আদৃশ। মুখ ফিরিয়ে নেয় সে। যারা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে আদৃশের দিকে। ওর যা বোঝার তা বোঝা হয়ে গেছে। পুলিশ নিয়ে যায় ওদের। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদৃশ। আলভি আর চোখে একবার রিশতার দিকে তাকায়। তাদের চোখাচোখি হতেই মুচকি হেসে চোখ ফিরিয়ে নেয় রিশতা। আলভি মনে মনে বলে, মেয়েটাকে। এদিকে দৌড়ে রুমে চলে যায় মেহেরুন। তা দেখে অরণীয় মেহেরুনের পেছন পেছন যায়। আদৃশ এক পলক তাকায় সেদিক পানে। হঠাৎই চিৎকার ভেসে আসে। দৌড়ে যায় সবাই। খুনের দায়ে এবং খুন করার অপপ্রয়াসের জন্য নাজিয়া সুলতানার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আর নাজিয়া সুলতানাকে এই ঘৃণ্য কাজে সাহায্য করার জন্য জারার 7 বছরের কারাদণ্ড হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। অপরাধী তার যোগ্য শাস্তিটাই পেয়েছে। লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটার সত্যটা যাচাই আজ হলো। লোভীদের পতন তো এমনই হওয়া উচিত। এবারের উপর থেকে দুর্জনদের ছায়া সরল। তবে অবশেষে যেন ঘরে শান্তি ফিরে এলো। সবাই মিলে গোল হয়ে বসে গল্প করছে এখন। বহুদিন পর খুশির আমেজ এসেছে যেন। তবে এই শান্তি কি চিরস্থায়ী হতে চলেছে আদৌ? আদৃশের কাঁধে হাত রেখে আলভি কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, তোকে ভুল ভাবার জন্য সরি দোষ, মাফ করে দিস আমাকে। আলভির কথা শুনে আদৃশ কপট রাগ দেখিয়ে আলভির গালে হালকা করে থাপ্পড় মেরে বলল, ফ্রেন্ডশিপে আবার কিসের সরি রে? আর তুই তো সেখানে আমার শালা। হেসে ফেলে আলভি। আদৃশের কাঁধ চাপড়ে বলল, আরে এতকাল তো খেয়ালই করিনি, এই জন্যই বুঝি নাই আমাকে আগে থেকে শালা বলে রাখতিস। আদৃশ লজ্জা পাওয়ার ভান করে হাত দিয়ে মেয়েদের মতো মুখ লুকানোর অভিনয় করে। আদৃশের এই কর্মকাণ্ড দেখে হেসে ফেলে সবাই। আলভি হাসতে হাসতে বলল, আমার বোনকে খুব ভালোবাসিস তাই না? সবসময় আগলে রাখিস কিন্তু ওকে। বোন আমার বড় আদরের ছিল। আলভির কথায় উত্তর দেয় না আদৃশ।
মেহরুনের দিকে তাকায় সে। এই মেয়েটাকে সে কারণে অকারণে ভালোবাসে, কেন ভালোবাসে নিজেও জানে না, শুধু জানে কোনো এক পরন্ত বিকেলে এই মেয়েটাকে দেখে থমকে গিয়েছিল সে। ভালোবাসাটা হয়তো শুরু তখন থেকেই। আদৃশকে আনমনা দেখে খুক খুক করে কেসে ওঠে আলভি। আদৃশ হকচকিয়ে ওঠে। আলভি বলল,